কেমন আছো শিক্ষার্থী বন্ধুরা? আশা করি ভালো আছো। বাবা মা ভাই বোন সবাইকে নিয়ে সুস্থ এবং সুন্দর আছো। গত ক্লাসে আমরা পড়েছিলাম ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের দ্বিতীয় পত্রের ৪র্থ অধ্যায় থেকে সিপাহী বিপ্লব সম্পর্কে। আজ আমরা আলোচনা করব একই অধ্যায় থেকে, অর্থাৎ ৪র্থ অধ্যায়। এবং তোমরা জানো যে এই ৪র্থ অধ্যায়ের নাম হলো বাংলায় কোম্পানি ও ঔপনিবেশিক শাসন। এই একই অধ্যায় থেকে আমরা আজকে আলোচনা করব সংস্কার আন্দোলন। আর এই আন্দোলনের নায়করা হলেন হাজী মোহাম্মদ মহসিন, নবাব আব্দুল লতিফ ও সৈয়দ আমির আলী। বাংলার মুসলমানদের অনগ্রসরতা দূর করার জন্য এবং এই বাংলার মুসলমানদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তাদের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক অধিকার আদায়ে এই তিনজন মনীষী আজীবন আন্দোলন করে গেছেন। তাহলে আমরা প্রথমে আলোচনা করব আজকে হাজী মোহাম্মদ মহসিন সম্পর্কে। হাজী মোহাম্মদ মহসিনের প্রাথমিক জীবন সম্পর্কে আমরা জানব। হাজী মোহাম্মদ মহসিন ১৭৩২ খ্রিস্টাব্দে বর্তমানে পশ্চিমবঙ্গের যে হুগলি জেলা, সেই জেলার একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার বাবার নাম ছিল ফয়জুল্লাহ। তিনি মূলত পারস্যের অধিবাসী ছিলেন এবং পারস্য থেকে তিনি হুগলিতে এসে ব্যবসা বাণিজ্য করে অনেক টাকার মালিক হয়েছিলেন। হুগলিতে আগা মোতাহার নামে পারস্যের আরেকজন ধনী সদাগর ছিলেন। এই আগা মোতাহারের মৃত্যুকালে তার সমুদয় সম্পত্তি আগা মোতাহারের শিশু কন্যা মন্নুজান বেগমকে দান করেন। এই আগা মোতাহারের মৃত্যুর পর ফয়জুল্লাহ অর্থাৎ হাজী মোহাম্মদ মহসিনের বাবা, তিনি তার এই মোতাহারের বিধবা পত্নী তাকে বিবাহ করেন। সেই সময় মন্নুজানের সম্পত্তি দেখাশোনার ভার এই ফয়জুল্লাহর উপর অর্পণ করা হয়। আর মন্নুজানের বয়স যখন ৮ বছর ছিল, তখন তার বৈপিত্রীয় ভাই মোহাম্মদ মহসিন জন্মগ্রহণ করে। তাহলে ব্যাপারটি কি দাঁড়ালো যে মন্নুজান হলো আগা মোতাহারের কন্যা আর ফয়জুল্লাহর পুত্র হলেন হাজী মোহাম্মদ মহসিন। তারা দুইজনে একই মায়ের সন্তান ছিলেন, তবে দুইজন দুই বাবার। হাজী মোহাম্মদ মহসিন হলেন, তার বাবার নাম ফয়জুল্লাহ। কিছুক্ষণ আগেই আমি তোমাদেরকে এটা জানালাম। যাই হোক, মন্নুজান বেগম ও মোহাম্মদ মহসিন ধর্ম দর্শন শাস্ত্রে তার শিক্ষা অর্জন করেছিল। আর মহসিন তিনি কিন্তু কোরআনে হাফিজ ছিলেন এবং তিনি আরবি ফার্সি ভাষা, সঙ্গীত শাস্ত্রে তার পারদর্শিতা ছিল। শিক্ষা লাভের পর মোহাম্মদ মহসিন নবাবের দরবারে উচ্চ বেতন চাকরি করেছিলেন কিছুদিন। তিনি অত্যন্ত সহজ সরল জীবনযাপন করতেন। এই হাজী মোহাম্মদ মহসিন সংসারের কোনো বাঁধন তাকে আবদ্ধ করতে পারেনি, অর্থাৎ তিনি অবিবাহিত ছিলেন। আর মন্নুজানের অগাধ সম্পত্তির মালিক ছিলেন। এই জন্য তার যে আত্মীয় স্বজনরা মন্নুজানের তাকে হত্যার ষড়যন্ত্র করলে তার ভাই মোহাম্মদ মহসিন তার বোনের বিয়ে দিয়ে এই তার আত্মীয় স্বজনদের তাকে হত্যার যে ষড়যন্ত্র, এটা নস্যাৎ করে দিয়েছিল। হাজী মোহাম্মদ মহসিন তিনি অনেক দেশ ভ্রমণ করেছেন। তোমরা জানো যে তিনি অত্যন্ত উচ্চ শিক্ষিত ছিল। আমি কিছুক্ষণ আগেই তোমাদের এই কথাটা বললাম। এই জ্ঞান অর্জন এবং ধর্ম সাধনার জন্য তিনি আবারও বেরিয়ে পড়লেন দেশ থেকে দেশান্তরে। তিনি প্রথমেই ভারতবর্ষের বিভিন্ন স্থানে তিনি গেলেন। সেখান থেকে তিনি আফগানিস্তান হয়ে আরবে পৌঁছলেন এবং মক্কায় গিয়ে তিনি হজব্রত পালন করলেন। আর তাই তাকে হাজী মোহাম্মদ মহসিন বলে আমরা চিনি, জানি। এরপর তিনি মিশরে গিয়ে কায়রোর আল আজহার বিশ্ববিদ্যালয়ে কিছুকাল সাধনা করেন। এভাবে আমরা দেখতে পাই যে তিনি তুরস্ক, ইরান হয়ে
27 বছর ভারতবর্ষের বাইরে অবস্থান করছিলেন এবং 27 বছর পর তিনি আবার ফিরে এলেন। এই হাজী মোহাম্মদ মহসিন তিনি বিশাল সম্পত্তির মালিক হলেন কি করে? প্রথমে তোমাদেরকে বলেছি যে তার বাবা ফয়জুল্লাহ তিনি অত্যন্ত একজন ধনাঢ্য ব্যক্তি ছিলেন। এছাড়াও তিনি নবাব আসফউদ্দৌলার আমন্ত্রণে কিছুকাল তিনি তার দরবারে অবস্থান করেছিলেন। এদিকে তার যে বিধবা বোন অর্থাৎ মুন্নুজানের বিধবা বোন তিনি বিশাল সম্পত্তির মালিক ছিলেন এবং এটা তার পক্ষে দেখাশোনা করা সম্ভব হচ্ছিল না। এই জন্য মুন্নুজান তার সমস্ত সম্পত্তি হাজী মোহাম্মদ মহসিনের হাতে অর্পণ করেন দেখাশোনার জন্য এবং তার বোন 1803 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করলে তার ভাই হাজী মোহাম্মদ মহসিন বিশাল সম্পত্তির মালিক হয়ে যান, কারণ মুন্নুজান এই সম্পত্তি তার ভাইকে দান করে গিয়েছিলেন। তবে তোমরা শুনলে খুব অবাক হবে যে হাজী মোহাম্মদ মহসিন সাধারণ মানুষের মতো জীবনযাপন করত এবং তিনি তার মধ্যে কোনো আড়ম্বরতা তেমন ছিল না। তোমরা এই হাজী মোহাম্মদ মহসিনের যে এখন পর্যন্ত কথাগুলো শুনলে এখান থেকে তোমরা তার বংশ পরিচয়, তার বোনের নাম কি, তার সম্পত্তি, এই সমস্ত বিষয়গুলো একটু ভালো মতো মাথায় রাখবে। তার পিতার নাম কি, তার পিতা কোত্থেকে এসেছিলেন, এগুলো জানবে। এই জন্যই যে এগুলো তোমাদের এমসিকিউ এবং সিকিউর প্রশ্ন এখান থেকে হতে পারে, বিশেষ করে সিকিউর অনুধাবন এবং জ্ঞানমূলক ও অনুধাবন প্রশ্ন এখান থেকে হতে পারে। এবার আমরা লক্ষ্য করি শিক্ষা বিস্তারে এই হাজী মোহাম্মদ মহসিনের যে সংস্কারমূলক কর্মকাণ্ডে তার যে অবদান এই সম্পর্কে। বাংলার যে দরিদ্র জনগোষ্ঠী মুসলিম, এই বাংলা দরিদ্র মুসলমানদের শিক্ষিত করার কাজে হাজী মোহাম্মদ মহসিনের অবদান আমরা কখনোই ভুলতে পারবো না। গরিব মুসলিম ছাত্রদের জন্য 1806 খ্রিস্টাব্দে তিনি 1,56,000 টাকা মূল্যের সম্পত্তি দিয়ে মহসিন ট্রাস্ট গঠন করেছিলেন। তবে এটি মুসলিম ছাত্রদের জন্য করলেও সব সম্প্রদায়ের ছাত্রদের এখান থেকে অর্থ দেওয়া হতো। তোমাদের বলে রাখা ভালো যে 1873 খ্রিস্টাব্দে নবাব আব্দুল লতিফ, স্যার উইলিয়াম হান্টার আরো কয়েকজন ব্যক্তি তাদের আন্তরিক প্রচেষ্টায় এই মহসিন ফান্ডের অর্থ বাংলার মুসলমানদের মধ্যে শিক্ষা বিস্তার এবং গরিব মেধাবী ছাত্রদের বৃত্তি প্রদানে ব্যয় করার ব্যবস্থা করা হয়েছিল। তাহলে আমরা সহজে বুঝতে পারছি যে এই যে তার যে মহসিন ট্রাস্ট, এই ট্রাস্টটা গঠন করা হলো হাজী মোহাম্মদ মহসিনের অর্থে এবং এটা দিয়ে মুসলমান গরিব ছাত্রছাত্রী ছাড়াও অন্যান্য সম্প্রদায়ের ছাত্রছাত্রীদেরও বৃত্তির তিনি ব্যবস্থা করেছিলেন। এখান থেকেও আমরা প্রশ্ন আসতে পারে, তোমাদের সিকিউ এমসিকিউ প্রশ্ন আসতে পারে, বিশেষ করে মহসিন ট্রাস্টের উপর উদ্দীপক হতে পারে। এই বিষয়ে তোমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এই হাজী মোহাম্মদ মহসিনকে দানবীর ও হাতেমতাই বলা হয়। এই হাতেমতাই বলার কারণ কি? হুগলি ইমামবাড়া তারই অর্থে সংরক্ষণ করা হয়েছিল। হুগলি দাতব্য চিকিৎসালয়, খুলনার দৌলতপুর মহসিন হাসপাতাল তারই অর্থে প্রতিষ্ঠিত হয়েছিল। আর মহসিন ট্রাস্টের টাকায় হুগলি কলেজ প্রতিষ্ঠা ছাড়াও হুগলি, রাজশাহী, ঢাকা, চট্টগ্রামে 4টি মাদ্রাসা এবং সেই সাথে ছাত্রাবাসও প্রতিষ্ঠা করা হয়েছিল। হাজী মোহাম্মদ মহসিন মোটেও সাম্প্রদায়িক ছিলেন না, তার অনেক প্রমাণ আমরা পেয়েছি। কারণ সকল ধর্মের শিক্ষা প্রতিষ্ঠানে তিনি আর্থিক সাহায্য করতেন আর জাতি ধর্ম নির্বিশেষে সব সম্প্রদায়ের জন্য তিনি তার সম্পদ দান করেন। আর এই কারণেই তাকে দানবীর বা বাংলার হাতেমতাই বলা হয়। 1812 খ্রিস্টাব্দে এই দানশীল পরোপকারী মনীষী ইন্তেকাল করেন। তাহলে শিক্ষার্থী, তোমরা এখন জানতে পারলা যে হাজী মোহাম্মদ মহসিন তার বংশ পরিচয় এবং বাংলার মুসলিমদের জন্য তিনি যে সমস্ত সংস্কারমূলক কর্মকাণ্ড করে গেছেন। এবার আমরা আলোচনা করব আরেকজন সংস্কারমূলক কর্মকাণ্ডের অনন্য ব্যক্তিত্ব
যার নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে, তিনি হলেন নবাব আব্দুল লতিফ। 19বিংশ শতাব্দীতে আমরা দেখতে পাই বাংলার মুসলমানদের উন্নতির জন্য যে কয়জন ব্যক্তি অসামান্য অবদান রেখেছেন তাদের মধ্যে এই নবাব আব্দুল লতিফ ছিলেন অন্যতম। তিনি উত্তর ভারতের স্যার সৈয়দ আহমদের ন্যায় বাংলার মুসলমানদের ইংরেজি শিক্ষা শিক্ষিত করার জন্য যে প্রচেষ্টা চালিয়েছিলেন, আধুনিক চিন্তা চেতনা নবজাগরণ ঘটিয়েছিলেন, তাই তাকে বাংলার সৈয়দ আহমদ বলা হয়। এই নবাব আব্দুল লতিফের জন্ম ও শিক্ষা জীবন কেমন ছিল, এবার আমরা সেই সম্পর্কে একটু জানার চেষ্টা করি। শিক্ষার্থী, তোমাদের কেমন লাগছে? আশা করি তোমরা মনোযোগ সহকারে সবকিছু শুনছো। নবাব আব্দুল লতিফ 1828 খ্রিস্টাব্দে ফরিদপুর জেলার রাজাপুর গ্রামের এক সম্ভ্রান্ত কাজী পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল ফকির মাহমুদ। তিনি ছিলেন কলকাতার সদর দিওয়ান আদালতের একজন আইনজীবী। তিনি এই ইংরেজ শাসনাধীনে পাশ্চাত্য শিক্ষার প্রয়োজনীয়তা অনুভব করে তার ছেলেকে অর্থাৎ নবাব আব্দুল লতিফকে আরবির সাথে ইংরেজি ভাষায় শিক্ষিত করার লক্ষ্যে কলকাতা মাদ্রাসায় তিনি ভর্তি করেছিলেন। নবাব আব্দুল লতিফের আমরা যদি কর্মজীবন আলোচনা করি তাহলে তিনি অনেক উপাধিতে ভূষিত হয়েছিলেন। আমরা এবার সেই দিকে জানার চেষ্টা করব। নবাব আব্দুল লতিফ কিছুদিন ঢাকা কলেজিয়েট স্কুলে শিক্ষকতা করেছিলেন এবং পরে 1848 খ্রিস্টাব্দে কলকাতা মাদ্রাসায় অ্যাংলো অ্যারাবিক বিভাগের অধ্যাপক হিসেবে যোগদান করেন। 1849 খ্রিস্টাব্দে তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেটের পদে সরকারি চাকরিতে যোগ দেন এবং 1862 খ্রিস্টাব্দে লর্ড ক্যানিং এর শাসনামলে বঙ্গীয় আইন পরিষদের সর্বপ্রথম মুসলিম সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং রাজনৈতিক অঙ্গনে তিনি বেশ পরিচিত হয়ে ওঠেন। নবাব আব্দুল লতিফ 1877 খ্রিস্টাব্দে কলকাতার প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট হিসেবে পদোন্নতি লাভ করেন। বিভিন্ন পদে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য ব্রিটিশ সরকার তাকে খান বাহাদুর, নবাব এবং সিআইই ইত্যাদি উপাধিতে ভূষিত করেন। তাহলে শিক্ষার্থীরা তোমরা বুঝলে যে নবাব আব্দুল লতিফের আগে নবাব পদবিটি বা উপাধিটি লাগলো কি করে। এটা তার বিভিন্ন কৃতিত্বপূর্ণ অবদানের জন্য। তাহলে এখান থেকেও তোমাদের বিভিন্ন ধরনের প্রশ্ন হতে পারে, বিশেষ করে এমসিকিউর প্রশ্ন তো হতেই পারে, এছাড়াও সিকিউর আমরা এখান থেকে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন আমরা এখান থেকে পেতে পারি। তোমরা নিজেরাই চেষ্টা করবে এখান থেকে খুঁজে খুঁজে প্রশ্ন বের করে সেগুলোর উত্তর সমাধান করা। তাহলে আমরা এখন নবাব আব্দুল লতিফের যে অবদান এই বাংলার মুসলমানদের সেই সম্পর্কে জানব। তার আগে আমরা দেখে নেই যে নবাব আব্দুল লতিফের সময়ে বাংলার মুসলমানদের অবস্থা কেমন ছিল। তোমরা জানো যে পলাশীর যুদ্ধে পরাজিত হয়ে মুসলমানরা ইংরেজদের ঘৃণা ভরে ইংরেজি শিক্ষা বর্জন করেছিল। ফলে কি হলো, মুসলমানরা পিছনে পড়ে যায় আর হিন্দুরা ইংরেজি শিক্ষা গ্রহণ করে সরকারি চাকরি সহ নানা সুযোগ সুবিধা তারা লাভ করতে থাকে। ফার্সির পরিবর্তে ইংরেজি চালু যখন হয় তখন কি হলো যে ইংরেজি না জানা যে মুসলিম তারা সরকারি চাকরি হারাতে শুরু করে। অন্যদিকে সিপাহী বিপ্লবে ব্রিটিশদের বিরুদ্ধে প্রত্যক্ষ সংগ্রামে লিপ্ত হয়ে মুসলমানরা ইংরেজদের বিরাট ভাজন হয়। এই অবস্থায় নবাব আব্দুল লতিফ মুসলমানদের উদ্ধারকল্পে ব্রিটিশদের সাথে সহযোগিতা গড়ে তুলতে চায়। এটা ছিল নবাব আব্দুল লতিফের মুসলমানদেরকে উদ্ধার করার একটি সুকৌশল। এখন আমরা আলোচনা করছি যে বাংলায় মুসলিম জাগরণে তার যে অবদান। বাংলায় মুসলিম জাগরণে নবাব আব্দুল লতিফ অসামান্য অবদান রেখে গেছেন। এগুলো আমরা আজকে তোমাদের কাছে পয়েন্ট আকারে আলোচনা করব।
নীলকরদের অত্যাচার থেকে কৃষকদের রক্ষা, সাতক্ষীরার ম্যাজিস্ট্রেট থাকাকালে আব্দুল লতিফ সেখানে কৃষকদের উপর নীলকরদের অত্যাচার দেখে অত্যন্ত তিনি মর্মাহত এবং ব্যথিত হয়েছিলেন। তাই তিনি কৃষকদের একতাবদ্ধ করে এই অত্যাচারের প্রতিবাদ করেন, তীব্র প্রতিবাদ করেন। 1860 খ্রিস্টাব্দে নীলকর কমিশন গঠিত হলে কৃষকগণ নীলকরদের অত্যাচার হতে রেহাই পায়। এবার আমরা দ্বিতীয় পয়েন্ট নিয়ে আলোচনা করব তোমাদের সামনে। আর এই দ্বিতীয় পয়েন্টটি হলো ইংরেজি শিক্ষার প্রতি মুসলমানদের আগ্রহ সৃষ্টি করা। নবাব আব্দুল লতিফ বুঝতে পেরেছিলেন যে ইংরেজি শিক্ষা গ্রহণ না করা পর্যন্ত মুসলমানদের অবস্থার কোনো পরিবর্তন হবে না। তাই তিনি কি করলেন? মুসলমানদের ইংরেজি শিক্ষা গ্রহণ এবং মুসলমানদের ইংরেজি সরকারের প্রতি আনুগত্য বৃদ্ধিতে তিনি নিজেকে সচেষ্ট করলেন। এবার আমরা আলোচনা করব 3 নম্বর পয়েন্ট, যে ব্রিটিশ এবং মুসলিমদের মধ্যে যে ভুল বুঝাবুঝি, এটার একটি অবসান। 1857 খ্রিস্টাব্দে যে বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল, সেখানে কলকাতা মাদ্রাসার ছাত্র সংশ্লিষ্ট ছিল এরকম একটি অপরাধে বাংলার ছোটলাট স্যার এফ হেলিডে তিনি ওই মাদ্রাসা বন্ধের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু বিদ্রোহের সময় নবাব আব্দুল লতিফ এবং মাদ্রাসার অন্য ছাত্রদের রাজভক্তি দেখে বড়লাট উক্ত প্রস্তাব তিনি অগ্রাহ্য করেছিলেন, অর্থাৎ ওই প্রস্তাবটা তিনি মেনে নেননি। এরপর আমরা 4 নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করব। 4 নম্বর পয়েন্ট হলো যে মুসলমানদের উন্নতি। নবাব আব্দুল লতিফ বাংলার মুসলমানদের শিক্ষার উন্নতির জন্য জীবন উৎসর্গ করেন। তার প্রচেষ্টায় ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম প্রভৃতি স্থানে বেশ কয়েকটি মাদ্রাসা স্থাপিত হয়। এসব শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষার ব্যবস্থা করা হয়। কলকাতা মাদ্রাসায় ইংরেজি ও ফার্সি বিভাগ খোলা হয়। তিনি সরকারের কাছে মুসলমানদের জন্য উচ্চশিক্ষা ব্যবস্থার দাবি জানান। ফলে আমরা দেখতে পাই যে 1854 খ্রিস্টাব্দে হিন্দু কলেজ প্রেসিডেন্সি কলেজে রূপান্তর হয় এবং সব সম্প্রদায়ের ছাত্ররা এখানে অধ্যয়নের সুযোগ লাভ করে। এবং তারই দাবির প্রেক্ষিতে 1871 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার একটি প্রস্তাব পাশ করে সব প্রতিষ্ঠানে মুসলমানদের প্রাচীন ও প্রাদেশিক শিক্ষা ব্যবস্থা করা হয়। তাহলে বুঝতে পারছো যে মুসলমানদের উন্নয়নের জন্য তিনি কি কি করছেন এবং একটার পর একটা সফলতা তার হাতে ধরা পড়ছে। স্কুলে ইংরেজি শিক্ষার জন্য মুসলিম শিক্ষকও নিয়োগ করা হয়, অর্থাৎ এই তার যে প্রস্তাব, এই প্রস্তাবে ইংরেজি শিক্ষার জন্য মুসলিম শিক্ষক নিয়োগের প্রস্তাবটিও ছিল। 5 নম্বর পয়েন্টে আমরা আলোচনা করব মহসিন ফান্ডের টাকা মুসলমান ছাত্রদের উন্নয়নে ব্যয়। তোমাদেরকে এই হাজী মোহাম্মদ মহসিনের যে মহসিন ফান্ড ছিল, সেই ফান্ডের বিষয়ে পূর্বে আমরা আলোচনা করেছি। এই ফান্ডটি টাকা হুগলি কলেজ ও স্কুল প্রতিষ্ঠিত হয়েছিল। মানে মহসিন ফান্ডের টাকা দিয়ে হুগলি কলেজ ও স্কুল প্রতিষ্ঠিত করা হয়। কিন্তু মজার ব্যাপার হলো এখানে মুসলিম ছাত্ররা ভর্তি হতে পারত না। এই জন্য মহসিন ফান্ডের টাকা মুসলিম ছাত্রদের উন্নয়নে ব্যয় করা সম্ভব হতো না। তিনি সরকারকে এই মুসলিম ছাত্রদের উন্নয়নে এটা ব্যয় করার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। এবার আমরা আলোচনা করব 6 নম্বর পয়েন্ট। এই 6 নম্বর পয়েন্টের শিরোনাম হচ্ছে ব্রিটিশ সরকারের প্রতি জিহাদ বন্ধের আহ্বান। নবাব আব্দুল লতিফ তিনি স্পষ্টতই বুঝতে পেরেছিলেন সহসা এই দেশ থেকে ইংরেজ রাজত্বের অবসান হবে না। তাই তিনি মুসলমানদের প্রতি ইংরেজদের বিরুদ্ধে জিহাদ বন্ধের আহ্বান জানিয়েছিলেন। এই উদ্দেশ্যে তিনি 1870 খ্রিস্টাব্দে মাওলানা কেরামত আলী জৈনপুর রহমতুল্লাহ আলাই তাকে কলকাতা সাহিত্য সমিতির উদ্যোগে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করতে আহ্বান জানিয়েছিলেন। ব্রিটিশ শাসনকে মুসলিমরা দারুল হার্ব বলতো, অর্থাৎ বিধর্মীদের দেশ। মুসলমানদের এই ধারণা এই মাওলানা কেরামত আলী রহমতুল্লাহ তিনি
এই ধারণা খণ্ডন করতে সক্ষম হয়েছিল। এবার আমরা আলোচনা করব 7 নম্বর পয়েন্ট। এই 7 নম্বর পয়েন্টের শিরোনাম হলো মোহামেডান লিটারেরি সোসাইটি স্থাপন। মুসলমানদের উন্নয়ন কল্পে নবাব আব্দুল লতিফ এই ব্যবস্থাটি করেছিলেন। 1863 খ্রিস্টাব্দে 2 এপ্রিল কলকাতায় এই সোসাইটি স্থাপন করেন। মুসলমানদের শিক্ষার ব্যবস্থা করা, মুসলমানদের অভাব অভিযোগ এবং দাবি দেওয়ার প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণ করা, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্পর্ক স্থাপন এবং মুসলমানদের পরিবর্তিত অবস্থা সম্বন্ধে সচেতন করা এই সমিতির উদ্দেশ্য ছিল। নবাব আব্দুল লতিফ এই সমিতির সচিব ছিলেন। তৎকালীন এই যে অধপতিত মুসলিম সমাজ, এই মুসলিম সমাজের উন্নয়নে এই সোসাইটি একটি তাৎপর্যপূর্ণ অবদান রাখতে সক্ষম হয়েছিল। 1867 খ্রিস্টাব্দে এই শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য সরকার এই সোসাইটিকে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা স্বর্ণপদকে পুরস্কৃত করে। এরপরে আমরা যে আমাদের সর্বশেষ একটি পয়েন্ট, সেই পয়েন্টে নিয়ে আলোচনা করব নবাব আব্দুল লতিফের সময়কালে, সেটি হলো বিবাহ রেজিস্ট্রি আইন। নবাব আব্দুল লতিফ তালাক রেজিস্ট্রি আইন ও বিবাহ রেজিস্ট্রি আইন পাশ করানোর মাধ্যমে বিবাহ রেজিস্ট্রারের পদ সৃষ্টি করেছিলেন। এতে করে অনেক মুসলমানের কর্মসংস্থান হয়। সমাজে নারীর নিরাপত্তা ও মর্যাদা প্রতিষ্ঠার ক্ষেত্রে এই আইন কিন্তু এখনো বলবৎ আছে। তাহলে পরিশেষে আমরা বলতে পারি যে বাংলার মুসলমানদের আধুনিক শিক্ষিত করার, শিক্ষার বিস্তার সাধনে নবাব আব্দুল লতিফের যে অবদান সেটা ভোলার নয়, এটা অত্যন্ত অপরিসীম। এবার আমরা আরেকজন মনীষীর বিষয়ে আলোচনা করব, তিনি হলেন সৈয়দ আমির আলী। অর্থাৎ এখন আমাদের আলোচনার বিষয় হলো সৈয়দ আমির আলী। 19 শতকের শেষ দিকে বাংলার মুসলিম সমাজের যে নবজাগরণ সৃষ্টি হয় এবং এই নবজাগরণ সৃষ্টিতে যেসব মনীষী অবদান রেখেছিলেন, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, এর মধ্যে সৈয়দ আমির আলী কিন্তু অন্যতম। তিনি একাধারে ছিলেন চিন্তাবিদ, রাজনীতিবিদ এবং সমাজ সংস্কারক। তার পরিচয় সম্পর্কে আমরা জানব। সৈয়দ আমির আলী 1849 খ্রিস্টাব্দে উড়িষ্যার কটকে এক সম্ভ্রান্ত শিয়া পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা সৈয়দ সাদাত আলী অযোধ্যার নবাবের অধীনে চাকরি করতেন। আমির আলী হুগলি মাদ্রাসার মাওলানা কেরামত আলীর কাছে শিক্ষা জীবন শুরু করেন। তিনি ইসলামী শিক্ষার পাশাপাশি হুগলি কলেজ থেকে বিএ পাশ করেন। 1868 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি ও ইতিহাসে এমএ এবং পরে বিএল ডিগ্রি লাভ করেন। তারপর উচ্চশিক্ষার জন্য তিনি বিলেত গমন করেন। এই হলো মোটামুটি তার একটি প্রাথমিক জীবন আমি তুলে ধরার তোমার সামনে চেষ্টা করলাম। এখান থেকে কিন্তু সিকিউ এবং এমসিকিউ প্রশ্ন হতে পারে। এমসিকিউ প্রশ্ন তোমাদের বইয়ের যে কোনো জায়গা থেকে হতে পারে, এই জন্য এই চ্যাপ্টারগুলো তোমরা ভালো করে পড়বা, কারণ এমসিকিউ প্রশ্নগুলো খুব ছোট ছোট প্রশ্ন, তাই প্রতিটি বিষয় সম্পর্কে তোমাদের ভালো জ্ঞান থাকা দরকার। আর সিকিউ প্রশ্ন এখান থেকে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন হতে পারে, তাই তোমরা সালগুলো ভালো করে মনে রাখবা, যে তার জন্ম, তার মৃত্যু, এই সমস্ত সালগুলো, তিনি কি কি কাজ করেছেন, সেই বিষয়গুলো তোমরা একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবো, ভালো করে একটু পড়বা। এবার আমরা আলোচনা করব সৈয়দ আমির আলীর কর্মজীবন। 1873 খ্রিস্টাব্দে তিনি লিঙ্কনস ইন থেকে ব্যারিস্টারি পাশ করে স্বদেশ প্রত্যাবর্তন করে কলকাতা হাইকোর্টে আইন ব্যবসা শুরু করেছিলেন এবং অত্যন্ত দ্রুত গতির সঙ্গে তার সুখ্যাতি অর্জিত হয়। তিনি ছিলেন ভারতবর্ষের মুসলিমদের মধ্যে দ্বিতীয় ব্যারিস্টার। 1874 খ্রিস্টাব্দে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফেলো হন এবং সেখানে আইনের অধ্যাপনা শুরু করেন। 1877 খ্রিস্টাব্দে তাকে কলকাতার প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট নিযুক্ত করা হয়। 1874 খ্রিস্টাব্দে তিনি বঙ্গীয় আইন পরিষদের এবং 1883 খ্রিস্টাব্দে কেন্দ্রীয় আইন পরিষদের সদস্য মনোনীত হয়েছিলেন।
1890 খ্রিস্টাব্দে তিনি অবসর গ্রহণ করেন এবং বাকি জীবন তিনি ইংল্যান্ডেই কাটান। এবার আমরা আলোচনা করব সৈয়দ আমির আলীর রাজনীতি, শিক্ষা এবং মুসলিম জাগরণে, পুনর্জাগরণের তার যে অবদান এই সম্পর্কে। নবাব আব্দুল লতিফের মতো সৈয়দ আমির আলী বিশ্বাস করতেন যে পাশ্চাত্য শিক্ষা ছাড়া মুসলমানদের মধ্যে রাজনৈতিক সচেতনতা আসবে না। 1875 খ্রিস্টাব্দে কলকাতার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও আরো কয়েকজন মিলে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন এবং ইন্ডিয়ান লীগ প্রতিষ্ঠা করে হিন্দুদের রাজনৈতিক অধিকারের জন্য আন্দোলন শুরু করলে সৈয়দ আমির আলী তিনি মুসলমানদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা এবং মুসলমানদের সব দাবি দাওয়া ব্রিটিশ সরকারের কাছে তুলে ধরার জন্য তিনি 1877 খ্রিস্টাব্দে কলকাতার সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশন নামে একটি রাজনৈতিক প্রতিষ্ঠান গড়ে তোলেন। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে হাজী মোহাম্মদ মহসিন মুসলমানদের উন্নয়নের জন্য যে প্রচেষ্টা শুরু করেছিল সেটা নবাব আব্দুল লতিফ অনেকটাই এগিয়ে নিয়ে যান এবং সৈয়দ আমির আলী এটি একটি রাজনৈতিক প্রতিষ্ঠান পরিণত করার একটা প্রচেষ্টা, অর্থাৎ মুসলমানদেরকে আরেক ধাপ তিনি এগিয়ে নিয়ে গেলেন। 1882 খ্রিস্টাব্দে তিনি মুসলমানদের চাকরির নিশ্চয়তা দান, মুসলমানদের সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়, স্বার্থ সংক্রান্ত যে আইন এটা প্রণয়নের ইত্যাদি দাবি সম্বলিত একটি স্মারকলিপি লর্ড রিপনের কাছে পেশ করেছিলেন। শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য ইংরেজ সরকার তাকে 1882 খ্রিস্টাব্দে CIE উপাধিতে ভূষিত করেছিলেন এবং 1906 খ্রিস্টাব্দে ঢাকায় মুসলিম লীগ গঠিত যখন হয় তিনি লন্ডনে তখন ছিলেন এবং লন্ডন থেকেই তিনি তা সমর্থন করেছিলেন। 1908 সালে তার উদ্যোগে সর্বভারতীয় মুসলিম লীগের লন্ডন শাখা প্রতিষ্ঠিত হয়েছিল। লন্ডনে মুসলিম লীগের দাবির প্রেক্ষিতে 1909 খ্রিস্টাব্দে মর্লি মিন্টো সংস্কার আইনে মুসলমানদের জন্য পৃথক নির্বাচন ব্যবস্থা স্বীকৃতি লাভ করে। 1912 খ্রিস্টাব্দে তিনি নিখিল ভারত মুসলিম লীগের সভাপতি নির্বাচিত হন। তিনি লন্ডনে রেড ক্রিসেন্ট সোসাইটি স্থাপনের অন্যতম উদ্যোক্তা ছিলেন এবং এই মহান ব্যক্তি 1928 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে ইন্তেকাল করেন। তাহলে তার যে কর্মজীবন, এখান থেকেও তোমাদের MCQ এবং CQ প্রশ্ন হতে পারে। তিনি কত সালে ডিগ্রি অর্জন করলেন, কত সালে চাকরিতে যোগদান করলেন, কত সালে কোন অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি দাবি জানালেন, এই সমস্ত বিষয়গুলো তোমাদের খুব পুঙ্খানুপুঙ্খভাবে মনে রাখতে হবে এবং এগুলো মনে রাখা সম্ভব এই আমার ক্লাস শোনার পর তোমরা বইয়ের সঙ্গে মিলিয়ে এবং আমার ক্লাসের কথাগুলো মেমোরাইজ করে তোমরা নিজেকে ডেভেলপ করতে পারো। এবার আমরা আলোচনা করব যে সাহিত্য ও সংস্কৃতি চর্চায় তার অবদানের কথা, কারণ তার সাহিত্য এবং সংস্কৃতি চর্চা ছিল অতুলনীয়। সৈয়দ আমির আলী ভারতীয় মুসলমানদের রেনেসাঁ বা পুনর্জাগরণের জন্য আজীবন কাজ করে গেছেন। মুসলমানদের ইতিহাস ঐতিহ্য তিনি লেখনের মাধ্যমে বিশ্ববাসীকে জানান দিয়েছিলেন। 1873 খ্রিস্টাব্দে ছাত্রাবস্থায় তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আল্লাহর উপর ইউরোপীয় ঐতিহাসিকদের বিভ্রান্তিমূলক যে তত্ত্ব তার কঠোর সমালোচনা করে তিনি লিখেছিলেন দ্য ক্রিটিক্যাল এক্সামিনেশন অফ লাইফ অ্যান্ড টিচিং অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি আবার বলছি, দ্য ক্রিটিক্যাল এক্সামিনেশন অফ লাইফ অ্যান্ড টিচিং অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 1861 খ্রিস্টাব্দে তার বিখ্যাত গ্রন্থ দ্য স্পিরিট অফ ইসলাম এবং 1899 খ্রিস্টাব্দে এ শর্ট হিস্টোরি অফ দ্য সার্সিনস, এই দুটি গ্রন্থ তাকে বিশ্বব্যাপী খ্যাতি এনে দিয়েছিল। 1906 খ্রিস্টাব্দে লন্ডন থেকে তিনি ইসলাম নামে তার একটি গ্রন্থ প্রকাশ করেছিলেন। এছাড়াও পার্সোনাল ল, দ্য মোহামেডান ল, লিগেল স্ট্যাটাস অফ ওমেন ইন ইসলাম, ইথিক্স অফ ইসলাম, এগুলো ছিল তার বিখ্যাত গ্রন্থ। তার এসব পাণ্ডিত্যপূর্ণ লেখা পৃথিবীর সকল ধর্মের লোকের কাছে সমাদৃত হয়েছিল। সুপ্রিয় শিক্ষার্থী,
পরিশেষে আমরা বলতে পারি মুসলমানদের ঐতিহ্য পুনরুদ্ধার এবং তাদের পুনরুজ্জাগরণের ক্ষেত্রে সৈয়দ আমির আলীর অবদান কোনোভাবেই অস্বীকার করা যায় না। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এতক্ষণ ধৈর্য সহকারে সংস্কার আন্দোলনের তিন পুরোধা হাজী মোহাম্মদ মহসিন, নবাব আব্দুল লতিফ ও সৈয়দ আমির আলী সম্পর্কে জানলে। আমাদের পড়ার উদ্দেশ্য হলো দুটো, একটা জ্ঞান অর্জন করা এবং এই জ্ঞান অর্জন করে আমরা পরীক্ষা যেন ভালোভাবে দিতে পারি, এই দুটো হলো আমাদের উদ্দেশ্য। তাই তোমাদেরকে আবারও কিছু হিন্টস আমি দিতে চাই যে এখান থেকে কি কি ধরনের প্রশ্ন হতে পারে এবং এই প্রশ্ন ধরন দেখে তোমাদের কিভাবে উত্তর দিতে হবে। এমসিকিউ প্রশ্নগুলো তোমরা জানো যে এখানে অপশন দেওয়া থাকবে, অতএব তোমরা যদি এই অধ্যায়ের প্রতিটা বিষয় তোমাদের মেমোতে রাখো তাহলে তোমরা সঠিক যে উত্তর সেটি বেছে নিতে পারবে, এতে কোনো সমস্যা হবে না। সিকিউ প্রশ্নের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক এটা তোমরা মোটামুটি বই থেকে ডাইরেক্ট পাবে। জ্ঞানমূলক প্রশ্নের উত্তর সরাসরি থাকে, যেটা এক শব্দে অথবা দুই শব্দে তোমরা উত্তর দিতে পারো অথবা এক লাইনে উত্তর দিতে পারো সবচেয়ে বেশি। এছাড়াও অনুধাবনমূলক প্রশ্ন, সেই প্রশ্নটা তোমাদের সামান্য কিছু ব্যাখ্যা তোমাদের করতে হবে। এই জন্য তোমাদের বইয়ের পড়াটা একটু ভালো করে পড়তে হবে। আর তোমরা সবচেয়ে বেশি যেটা ভুল করো সেটা হলো যে প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা। অনেক সময় তোমরা প্রয়োগ করতে গিয়ে একজনের জায়গায় অন্যজনের নাম, একটা স্থানের জায়গায় অন্য স্থানের নাম তোমরা বলে ফেলো। আমি তোমাদেরকে বলতে চাই যে হাজী মোহাম্মদ মহসিন, নবাব আব্দুল লতিফ এবং এই যে সৈয়দ আমির আলী, এই তিনজনের জীবনী তোমরা যদি ভালো করে পড়ে দেখো তাহলে তোমরা দেখতে পাবে যে এখানে তাদের কর্মকাণ্ড মিল থাকলেও তাদের এই আন্দোলন বা তাদের কৃতিত্বের অনেক জায়গায় পার্থক্য রয়েছে। এই পার্থক্যগুলো তোমরা যদি ঠিকভাবে বুঝতে পারো তাহলে এখান থেকে যদি হাজী মোহাম্মদকে নিয়ে যদি মিল রেখে কোনো উদ্দীপক করে বা নবাব আব্দুল লতিফকে নিয়ে মিল রেখে যদি কোনো উদ্দীপক করে বা সৈয়দ আমির আলী তার জীবনেই মিল রেখে যদি কোনো উদ্দীপক করে তাহলে তোমরা সহজেই বুঝতে পারবে যে কাকে মিল করা হয়েছে। সেক্ষেত্রে তোমরা প্রয়োগটা সহজে করতে পারবে এবং ব্যাখ্যা করতে পারবে এবং বিশ্লেষণ করাটাও তোমাদের কাছে, যেটা আমরা বলছি উচ্চতর দক্ষতা, যেখানে বিশ্লেষণ বা মূল্যায়ন করতে হয়, সেটা তোমরা করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী, এই সংস্কারমূলক আন্দোলনে এই অধ্যায় থেকে তোমাদের সবচেয়ে বেশি যেটা ভুল হয় সেটা আমি তোমাদেরকে একটু পরিষ্কার করতে চাই। সেটা হলো যে নবাব আব্দুল লতিফের প্রতিষ্ঠিত মোহামেডান লিটারেরি সোসাইটি আর সৈয়দ আমির আলীর সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশন, এই দুটোকে তোমরা এক করে ফেলো। হয়তো উদ্দীপকে এসেছে যে মোহামেডান লিটারেরি সোসাইটিকে মিল রেখে, কিন্তু তোমরা মনে করছো এটা সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশন। এই জিনিসটা তোমরা একটু ভালো করে দেখবে। তাহলে আজকে আর কথা না বাড়িয়ে আজকের ক্লাস আমি এখানে শেষ করতে চাচ্ছি। তোমরা পরের ক্লাস দেখতে অবশ্যই ভুলবে না। আমি খুব শীঘ্রই তোমাদের জন্য পরের ক্লাস নিয়ে আসব। আর ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। আর আমার এই চ্যানেল পাঠশালা 24, এটাতে লাইক দিতে, কমেন্ট করতে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমরা যদি বেশি বেশি সাবস্ক্রাইব করার ব্যবস্থা করে দাও তাহলে আমি উদ্যুক্ত হব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। আল্লাহ হাফেজ।